এটা তো প্যাডের মতো। জি স্যার, ওইটা গ্রাফিক্স প্যাডটা যেরকম এটাও ওইরকম ওয়েতে ইউজ করতে পারবেন, কিন্তু এটাতে ওই যে লেখাটা আরো ভালো আসে, প্লাস এটাতে ওই গ্রাফিক্স প্যাডে আপনি এরকম ওদেরও কলম আছে। যে ওদের কলম আছে আলাদা, ওদেরটা এই যে আপনি এরকম পিডিএফটা দেখাতে পারবেন না আর কি। এখানে এখন আমি পিডিএফটা অন করলাম, পিডিএফটা আসলো, তো তাহলে এই কোশ্চেন গুলা মার্ক করলাম, এগুলো দেখানো যাবে। ওখানে পারা যাবে না, গ্রাফিক্স প্যাডে শুধু গ্রাফিক্স প্যাডের লেখাটাও ওখানে আপনি জাস্ট যে প্যাটার্নটা পেন্সিল দিয়ে ড্র করবেন ওটা দেখা যায়। লেখনটা মোটামুটি ওখানে লেখ। আচ্ছা, এহসাস কি এখন শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ এহসাস, শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ হ্যাঁ ভাই পাচ্ছি। ওকে, কি সাউন্ড কি একো হচ্ছে নাকি? হ্যাঁ হালকা হচ্ছে। আচ্ছা, না আমি ইহাবের লবিতে না, আমি দিলীপ স্যারের বাসায় স্যারের অনলাইন ক্লাসের সেটআপ দেখতে আসছিলাম। তো এখন এখানে টাইম লেগে গেছে, তো এখন এখানে বসে ক্লাসটা নিব তোমাদের, বুঝতে পারছো? আচ্ছা, সো তাহলে হ্যাঁ ওরকমই নোয়াজিস। আচ্ছা, একো কি এখন একটু কমছে নাকি ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ আসতেছে? কমছে ভাই হালকা। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা এখানের মধ্যে শুরু করি। তোমাদের প্রিভিয়াস ক্লাসের যে লেকচারটা দেওয়া হয়েছিল ওখানে কিন্তু হোমওয়ার্ক গুলা ছিল, যে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলা, ইলেকট্রিক কারেন্ট আর এনার্জি ট্রান্সফারের যে ব্যাপারগুলো ছিল ওগুলা জিনিস নিয়ে তোমাদের লেকচার ভিডিও দেওয়া হয়েছে অলরেডি, ওই যে জেএনএস ব্যাচের ভিডিও দিয়ে দিছিলাম না? তো এখন আমরা ফার্স্টে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলোর অ্যানসার গুলি দেখবো, যে কোনটার অ্যানসার কি হবে। দেন we will start a new topic, যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক, যে ওদের গ্রাফটা দেখতে কেমন হয়, ওইসব জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, আচ্ছা, সো তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 মানে এতে কি বলতেছে, if 12.5 into 10 to the power 18 electrons move through a lamp in 3.2 second, what is the current flowing through the lamp? So তাহলে ফার্স্ট অফ অল কারেন্টের ডেফিনেশন থেকে, কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম, তাই তো? সো তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই টাইম। তো এখন এখানের মধ্যে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হলো 12.5 ইনটু 10 টু দি পাওয়ার 18 টা ইলেকট্রন। আর একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। নেগেটিভ সাইনটা এখানে আমাদের দেওয়া দরকার নাই, ইলেকট্রন এখানের মধ্যে জাস্ট চার্জের ম্যাগনিটিউডটা নিব। সো তাহলে একটা ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রন হলো এতগুলা, আর একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই টাইম টেকেন। কত টাইম লাগতেছে এটা? 3.2 সেকেন্ড। সো তাহলে এটা করলে পরে আমাদের কারেন্টের ভ্যালুটা কত আসে? একজন একটু ক্যালকুলেটর বসায় বলো তো। -1.6 কেন ধরো নাই? মাইনাস কেন নেই না, এখানে আমাদের কারেন্টের ডিরেকশন এখানে মধ্যে যায় আসে না, কারেন্ট তো আমাদের স্কেলার আসলে, বুঝছো? কারেন্ট এখানে আমাদের কোনো এরকম ডিরেকশনের স্পেসিফিক কোনো ইয়ে নাই, আমরা মেইনলি যেটা কারেন্টের ডিরেকশন সেট করে রাখছি অলওয়েজ এর জন্য কি, কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ। ওকে, 0.625। কত আসে? 0.625। ওকে, সো তাহলে 0.625 অ্যাম্পিয়ার, সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট। তো তাহলে এ নাম্বারের অ্যানসার আমাদের এটা গেল। দেন বি নাম্বারে কি বলতেছে, হাউ মেনি কুলম্বস অফ চার্জ মুভ থ্রু অ্যান অ্যামিটার ইন 8 সেকেন্ডস। সো তাহলে চার্জের ভ্যালু বের করতে বলছে, টাইম দিয়ে দিছে হলো 8 সেকেন্ড, আর কারেন্টের ভ্যালু দিয়ে দিছে কত, যে অ্যামিটার রিডিং দিয়ে দিছে 0.95 অ্যাম্পিয়ার। সো তাহলে উই নো চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। সো
তাহলে চার্জ ইজ ইকুয়াল টু যদি কারেন্ট ইনটু টাইম হয় তো তাহলে কারেন্ট হলো 0.95 আর টাইম হলো 8 সেকেন্ড। তো এই দুটো মাল্টিপ্লাই করলে যা আসে 7.6 সো 7.6 কুলম। এরপরে সি নাম্বারে কি বলতেছে, how long would it take for a current of 0.68 ampere to move 100 billion electron? বিলিয়ন মানে কত, 10 to the power কত এসএস? -9 মানে সরি 9 বিলিয়ন মানে 10 to the power 9 minus 9 1 বিলিয়ন 1 বিলিয়ন হচ্ছে 10 টু দি পাওয়ার 9 না? পজিটিভ 9 মাইনাস না আর কি। হ্যাঁ 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 আচ্ছা, সো তাহলে 100 বিলিয়নটা ইলেকট্রন পাস করতেছে একটা সার্টেন পয়েন্ট দিয়ে, আর কারেন্টের ভ্যালু হলো এত। সো তাহলে চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। তো তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হবে, চার্জ বাই কারেন্ট। সো এখন চার্জের ভ্যালু কত, ইলেকট্রন কয়টা আছে, ইলেকট্রন হলো 10 বিলিয়নটা, আর একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। আর এটাকে কি দিয়ে ডিভাইড দিব, সরি ভুলে নিচে টাইম লিখছে, এটা কারেন্ট হবে। সো তাহলে এখানে কারেন্টের ভ্যালু কত, 0.68। সো তাহলে হোয়াট ইজ দ্য টাইম টেকেন, 2.35 into 10 to the power -8 কত ইনটু 10 টু দি পাওয়ার -8? 2.35 ওকে, সো তাহলে 2.35 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড। সো তাহলে these are the answers for question number 1। ওকে, question number 1 এর এ বি সি আমরা এইভাবে করে ঠিক করে ফেললাম। ইফাস কি অবস্থা, এখন কি ঢাকায় ফেরত আসছো? না এখনো পুনাই। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে এখানে কি বলতেছে দেখি, in a shuttling ball experiment to demonstrate the movement of electrons as an electric current, the galvanometer showed a current of 0.12 microampere। মাইক্রো মানে কত, 10 টু দি পাওয়ার কত, -6। আচ্ছা, সো তাহলে এখন এখানের মধ্যে বলতেছে কি এ নাম্বারে, if the ball carried 20 nanocoulomb of charge on each swing, how long does one swing take? তো তাহলে চার্জের ভ্যালু দেওয়া আছে, কারেন্টের ভ্যালু দেওয়া আছে, টাইমের ভ্যালু বের করতে বলছে। সো সেম ওয়েতে 1 এর সি যেভাবে করছি একদম সেম, যে টি ইজ ইকুয়াল টু কি হবে, চার্জ বাই কারেন্ট। তো এখন চার্জের ভ্যালু হলো 0 কি বলে 20 ন্যানোকুলাম। তো তাহলে 20 ইনটু 10 টু দি পাওয়ার -9, ন্যানো মানে কি 10 টু দি পাওয়ার -9 হবে। আর টাইমের ইয়ে কত, ধরুন নিচে আমি টাইম লিখছি, আবার কারেন্ট হবে, আর কারেন্টের ভ্যালু কত, কারেন্টের ভ্যালু হলো 0.12 মাইক্রো অ্যাম্পিয়ার। সো তাহলে 0.12 ইনটু 10 টু দি পাওয়ার -6। সো তাহলে এইগুলা ম্যাথে অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করার কথা না। ওকে, তো তাহলে এ নাম্বার এটা গেল। বি নাম্বারটা এটাও ইজি, এটা কোনো কঠিন কিছু না। বলতেছে যে হাউ মেনি ইলেকট্রনস ডাজ দ্য বল ক্যারি ইন ইচ সুইং, যে প্রতিটা সুইং এ কয়টা ইলেকট্রন ক্যারি করে। তো তাহলে আমরা চার্জ ইকুয়ালস টু কি জানি, চার্জ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ইনটু একটা ইলেকট্রনের চার্জ, নাকি লাবিবা? হ্যাঁ। ওকে, সো তাহলে চার্জের ভ্যালু আমরা জানি which is 20 ন্যানোকুলাম। সো তাহলে চার্জের জায়গায় বসাবো 20 ন্যানোকুলাম। ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। তো তাহলে ওইটা, তো n টাকে সাবজেক্ট করে n বের করলে আমরা কি পাবো, what will be the value of n, the number of electrons। ওকে, আচ্ছা এখানে এগুলা আর কে 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 নাম দিয়ে ঢুকছে কে? ভাইয়া আমি। আচ্ছা, আর শেখ তাজদেদ প্রত্যয়, ভাই এটা মেবি স্যান্ডি। কি কি এটা, সন্ধি? আচ্ছা, এটা স্যান্ডি হইতে পারে। বুঝতে পারছি, স্যান্ডি। আরে এগুলো ওই তিনটা বিচ্ছু ইচ্ছা করে এই নাম দিছে, তিনটা মিলে লামিয়াস হচ্ছে।
আচ্ছা, সো তাহলে এ নাম্বারের ক্যালকুলেশনটা দেখাবো। ওকে, এ নাম্বারের ক্যালকুলেশনটা আমরা দেখি। এখানে আমাদের কাজটা কি, চার্জ হলো 20 ন্যানো কুলম্ব, সো 20 × 10⁻⁹, আর কারেন্ট হলো 0.12 মাইক্রো অ্যাম্পিয়ার, সো তাহলে 0.12 × 10⁻⁶। সো তাহলে এখানে থেকে টাইমের ভ্যালুটা কত আসে, টাইমের ভ্যালুটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছো? সন্ধি এখন ক্লিয়ার হয়েছে? ওকে, আর বি নাম্বারের এটা যেটা বললাম যে চার্জের ভ্যালু হলো 20 ন্যানো কুলম্ব, সো তাহলে 20 × 10⁻⁹, আর এন যে কয়টা ইলেকট্রন ওইটা আমরা বের করব, আর একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁹, সো তাহলে এনটাকে সাবজেক্ট করে এন বের করব। তো এটা কোনো প্রবলেম না। নাও কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, ইন অ্যান ইলেকট্রোলাইসিস এক্সপেরিমেন্ট, আচ্ছা, 0.01 moles of copper 2+ ion, তো তাহলে copper 2+ ion কত মোল আছে, 0.01 মোল। আচ্ছা, moves through the copper sulfate solution in 23 minutes, তো তাহলে 23 মিনিটে ওই copper sulfate solution দিয়ে এরকম ফ্লো করে আর মুভ করে, তো তাহলে বলতেছে কারেন্টের ভ্যালুটা কত। আচ্ছা, তো এখন 1 মোল অফ এনিথিং মানে কয়টা পার্টিকেল থাকবে, 1 মোল অফ এনি পার্টিকেল ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রোস নাম্বার, তাই না? তো তাহলে অ্যাভোগাড্রোস নাম্বার এখানে ওরা নিচে বলেই দিছে যে 1 মোল কন্টেইনস অ্যাভোগাড্রো নাম্বার অফ এনি পার্টিকেল, দ্যাট ইজ 6.02 × 10⁻23 টা পার্টিকেল থাকবে। সো তাহলে হোয়াট উই উইল ডু, 3 নাম্বার কোশ্চেনের জন্য আমরা এখানে নিচে ক্যালকুলেশনটা যদি দেখি, ফার্স্ট অফ অল number of copper 2+ ions is equal to number of mole into এক মোলে যতগুলা পার্টিকেল থাকে। তো তাহলে কয়টা কপার 2+ আয়ন আছে, 0.01 into 6.02 into 10⁻23, সো তাহলে এটা আমাদের 0.01 মানে কত, 1/100 না? So তাহলে 10⁻², so that means this will be 6.02 into 10⁻21। তো তাহলে কপার 2+ আয়ন আছে কয়টা, কপার 2+ আয়ন আছে হলো 6.02 into 10⁻21 টা। আচ্ছা, ভালো কথা, একটা ব্যাপার গেল, কিন্তু এইখানে একটা ছোট একটা ট্রিকি কোশ্চেন আছে। ট্রিকটা কোন জায়গায়, ট্রিকটা হলো এই জায়গায় যে এই যে আয়রন 3+, আয়রন 3+ এর চার্জ অ্যাকচুয়ালি কত ছিল মনে আছে? এই যে আমরা ওয়ার্ড এক্সাম্পলটা এর জন্য দেখছিলাম। আয়রন 3+ মানে কি, তার ইট ল্যাকস 3 ইলেকট্রনস, যে তার 3টা ইলেকট্রন কম আছে। তো তাহলে 3টা ইলেকট্রন যদি কম থাকে, তো তাহলে তার চার্জের ভ্যালুটা কত হবে, 3 টাইমস দ্য চার্জ অফ 1 ইলেকট্রন। তো তাহলে এখানে কপার 2+, তো তাহলে কপার 2+ মানে তার 2টা ইলেকট্রন সে লুজ করছে। So what does that mean? Copper 2+ এর চার্জ কত, একটা কপার 2+ এর চার্জ হবে 2 into একটা ইলেকট্রনের যে চার্জ হয়। So তাহলে charge of 1 copper 2+ ion is equal to 2 times 1.6 into 10⁻⁻19, which is 3.2 into 10⁻⁻19। তো তাহলে একটা কপার 2+ আয়নের চার্জ হলো 3.2 into 10⁻⁻19, আর কপার 2+ আয়ন আছে টোটাল এতগুলা। তো তাহলে টোটাল চার্জ কত, এটা আমরা বের করতে পারবো না? তো তাহলে টোটাল চার্জের ভ্যালুটা কিভাবে বের করব, টোটাল চার্জ উইল বি ইকুয়াল টু 6.02 into 10⁻21 multiplied by 3.2 into 10⁻⁻19, so তাহলে 20 পজিটিভ 21 আর -19, সো তাহলে +2। তো এটা মাল্টিপ্লাই করলে পরে ফাইনালি কত আসে, এসএস চার্জের ভ্যালুটা একটু বলো তো। আরে ভাই, আমি সব একসাথে বসায় ডাইরেক্ট 1.40 অ্যাম্পিয়ার পাইছি। আচ্ছা ঠিক আছে, 1926.4 1926.4 এত কুলাম। আচ্ছা, সো তাহলে দিস ইজ দ্য amount of charge that flows in
what amount of time? 23 minutes. তো তাহলে কারেন্ট মানে কি? কারেন্ট মানে চার্জ বাই টাইম না? তো তাহলে চার্জের অ্যামাউন্ট হলো 1926.4 আর টাইমের ভ্যালু কত? 23 মিনিট। তো মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে? মাল্টিপ্লাইড বাই 60। তো এটা করলে পরে কত আসে কারেন্ট? এসএস কি বললা? 1.40। 1.40 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো তাহলে দ্যাট ইজ দ্য অ্যানসার। বুঝতে পারছো? আর 1.4 রাখতে পারি বিকজ গিভেন ইনফরমেশন আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে। তো তাহলে ফাইনাল অ্যানসার আমরা কি করব? টু সিগনিফিকেন্ট ফিগারে রাখবো। ওকে, তো আমরা অ্যানসার গুলো একটু চেক করে নেই। লেটস সি অ্যানসার গুলো সবগুলো ঠিক আছে নাকি। এই যে 1.4, 1.25 into 10 to the power 11, 0.167। সো তাহলে এখানে অ্যানসার নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, মোর অর লেস সবগুলো আমাদের মিলে গেছে। এরপরেরটা আমরা দেখি ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার। এখানে কিন্তু মডেলের ব্যাপারটা, যে তোমাদের ভোল্টেজের যে মডেলটা নিয়ে এরকম আমরা ডিসকাশন করছি, যে এনার্জি মডেল, ওই ব্যাপারটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। তোমরা ভিডিও দেখার পর ঠিক মতো যদি না বুঝে থাকো দেন তাহলে ওগুলা কনসাল্ট করা লাগবে, বলতে হবে যে এই স্পেসিফিক কোন একটা টার্ম বা এই স্পেসিফিক এত মিনিট থেকে এত মিনিট কোন একটা কিছু কনফিউশন আছে, তো তাহলে ওইগুলা নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। ওকে, আচ্ছা, তো তাহলে এইখানের চেক পয়েন্ট কোশ্চেন গুলো যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 1, explain how potential difference is different from electromotive force। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি? ইলেকট্রোমোটিভ ফোর্সটা তো হলো যে পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, যে পাওয়ার সাপ্লাই তোমার চার্জ ক্যারিয়ারদেরকে কতটুকু এনার্জি দিচ্ছে, যে পার 1 কুলম্ব চার্জ কতটুকু এনার্জি পায়, ওইটা আমরা কিসে থেকে পাই? ইলেকট্রোমোটিভ ফোর্স। যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি ভোল্টেজ না, যে জুলস পার কুলম্ব, ভোল্টেজটাকে আমরা কি বলি? অ্যামাউন্ট অফ এনার্জি গিভেন টু পার ইউনিট চার্জ। সো তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স হলো পাওয়ার সাপ্লাইয়ের থেকে সাপ্লাই করা কতটুকু এনার্জি, ওই ভ্যালুটা। আর পটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? দিস ক্যান বি এনি ভ্যালু, লাইক মনে করো আমরা যদি সার্কিট একটা আচ্ছা সরি ইন্টারনেট এখানে একটু স্লো হয়ে গেছিল, বুঝছো? এসআর তো এখন আবার শুনতে পারার কথা, স্ক্রিন এন্ড সাউন্ড সবকিছু ঠিক মতো আসতেছে? হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা, সো তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম, যে পটেনশিয়াল ডিফারেন্স ক্যান বি এনিথিং লাইক, এই তোমার সার্কিট মনে করো একটা রেজিস্টার দিলাম, একটা বাল্ব দিলাম। নাও এখন যদি এখানের মধ্যে থেকে আমরা খেয়াল করি যে ব্যাপারগুলো কি কি আসতেছে। ফার্স্ট অফ অল তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাট ইজ দ্য ইএমএফ। এটা কি? পাওয়ার সাপ্লাইটা চার্জ ক্যারিয়ারদেরকে কতটুকু এনার্জি দিচ্ছে, এইটার একটা মেজারমেন্ট হলো আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স আর ইএমএফ। এখন আমি যদি এটা কাকে জিজ্ঞাসা করতে পারি, রিক্তি, রিক্তি বলো তো এটা। আচ্ছা দাঁড়াও, আমি একটা কাজ করে আমার ফোন ডেটা দিয়ে কানেক্ট করতেছি। এই পর্যন্ত হলে এখান থেকে বুঝছো, জি স্যার। এখান থেকে অনেক টুকরো আসে। জি স্যার, এখানে বোর্ডটা পুরোটাই কভার হবে, অনেকটুকুই। উপরেরটা হয়, নিচেরটা হয়। জি স্যার। আগে একটা ব্যবস্থা করো। এটা আরেকটা বুদ্ধি করা যায়, এটা ইয়েটাকে যদি আমি আরো একটু সরাই দিই, জি স্যার, স্ট্যান্ডার্ড সেটআপটা ঠিক করে দেব স্যার। মেইনলি ওই ইয়েটাই কি বলে, ওই নয়েজ যেটা আসে ওইটাই ঠিক করা লাগবে। হ্যাঁ, এটা ঠিক করে আমার মতো ক্লাউড নেই। আচ্ছা এখন কি তোমরা স্ক্রিন এন্ড অডিও শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যালো, হ্যাঁ শুনতে পারি। ওকে দেন,
ঠিক আছে, সো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে এক্সপ্লেন করা স্টার্ট করছিলাম যে ইলেকট্রোমোটিভ ফোর্স আর পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যেই আলাদা কি কি ব্যাপারগুলো আছে, যে পটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ যে সেম না, ওই জিনিসটা নিয়ে এক্সপ্লেন করতেছিলাম। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে সাপোজ রিক্তি বলতো যে আমরা যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট, মনে করো এই দুইটা পয়েন্ট আমি নিলাম এন্ড এখানে একটা ভোল্টমিটার অ্যাড করলাম। হ্যাঁ, আমি একটা ভোল্টমিটার অ্যাড করলাম যে এই দুইটা পয়েন্টের মাঝে কতটুকু পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আর কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, ওই জিনিসটা আমি মেজার করব। সো তাহলে এই ভ্যালুটা কত আসবে বলতে পারবা? লাবিবা বলতে পারবে এটা কত আসে ভোল্টেজ? পাওয়ার সাপ্লাইয়ের ভ্যালু, তাই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি হয় বুঝছো? ভোল্টেজটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে আমরা ভোল্টমিটার কি করি, দুইটা এন্ড নেই। ওকে, যে আমাদের ভোল্টমিটারটা প্যারালেলে যে অ্যাটাচ করি, দেয়ার আর টু প্রিন্সিপাল রিজনস ওয়াই দ্যাট ইজ ডান। একটা জিনিস হলো যে আমরা কি করব, আমরা পটেনশিয়াল ডিফারেন্সটা যে নেই, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স ইন এনার্জি of the charge carrier between any two points in the circuit. Like আমি যদি এটা করি, মনে করো রিক্তি, আমি যদি এইখানে একটা ভোল্টমিটার অ্যাড করি, যে ভোল্টমিটার অ্যাক্রস দা রেজিস্টর আর, ওকে, সো তাহলে এই ভোল্টমিটার একটা, দিস ইজ দা ভোল্টমিটার অ্যাক্রস দা বাল্ব, এন্ড এইখানে জাস্ট সিম্পল একটা ওয়্যারের উপর দিয়ে এখানে আমি একটা ভোল্টমিটার অ্যাড করলাম। এখন কোন ভোল্টমিটারের রিডিং কত আসবে আর কোন ভোল্টমিটার কিসের রিডিং দেখাবে, এই ব্যাপারগুলো আমাদের ভালো মতো বুঝতে হবে। এগুলো আমরা সার্কিটের ওখানেও দেখবো, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই, বাট এই জিনিসটাই আমি বোঝানোর ট্রাই করতেছি যে পটেনশিয়াল ডিফারেন্স আসলে ব্যাপারটা কি। পটেনশিয়াল ডিফারেন্স আসলে ব্যাপারটা এরকম যে এই যে দুইটা পয়েন্ট আছে না, এই দুইটা পয়েন্টের মধ্যে তুমি দেখবা যে এই জায়গাটায় ইজ দেয়ার এনি কম্পোনেন্ট যে নাকি ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইউজ করবে, এরকম কোন কম্পোনেন্ট আছে বলতো রিক্তি? আচ্ছা, সো তাহলে এমন যদি কোনো কম্পোনেন্ট না থাকে, তো তাহলে এখানে কি কোনো এনার্জি ইউজ হবে যে ইলেকট্রিক্যাল এনার্জি অন্য কোনো ফর্মে কনভার্ট হবে? সো তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি যদি অন্য কোনো ফর্মে কনভার্ট না হয়, দেন হোয়াট উইল বি দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্টস ইন দ্য সার্কিট? জিরো, তাই না? ভেরি গুড। সো তাহলে এখানে আমাদের ভোল্টমিটার রিডিংটা কত আসবে? জিরো আসবে। ভালো বুঝতে পারছো? এখন এখন এই জায়গাটায় এইখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে আমি এখন পটেনশিয়াল ডিফারেন্স দেখব। নাও ইজ দেয়ার এনি কম্পোনেন্ট ইন বিটুইন দিস টু পয়েন্টস? রিক্তি, এই দুইটা পয়েন্টের মাঝে কি কোনো কম্পোনেন্ট আছে? আচ্ছা, সো তাহলে এই দুইটা কম্পোনেন্ট, এই দুইটা পয়েন্টের মাঝে কম্পোনেন্ট নাই। এটা কি, এটা কি রেজিস্টর আছে। সো তাহলে রেজিস্টর যদি থাকে, তো তাহলে রেজিস্টর কি, রেজিস্টরের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি গেলে পরে কি হয়, ইলেকট্রিক্যাল এনার্জিকে সে অন্য কোনো ফর্মে কনভার্ট করে ফেলে না? সো তাহলে এখানের মধ্যে কি হবে, এই পয়েন্টে, এটা হলো পয়েন্ট মনে করো P1, এটাকে পয়েন্ট বলতেছি P2, কারণ P1 এ ইলেকট্রন গুলার এনার্জি যতটুকু ছিল, P2 পয়েন্টে এনার্জি কি সেম আছে নাকি এনার্জি কিছুটা রেজিস্টরের ভিতর দিয়ে আসতে সময় খরচ হয়ে গেছে? খরচ হয়েছে। সো তাহলে এনার্জি যদি ইউজ আপ হয়, তো তাহলে হোয়াট উইল বি দ্য রিডিং ইন দ্য ভোল্টমিটার? যতটুকু এনার্জি ইউজ হয়েছে ডিভাইডেড বাই কতটুকু চার্জ এই এনার্জিটাকে কি বলে সাপ্লাই করছে, এমন টাইপের, যে জুলস পার কুলম যেটা আমরা বলি, যে পার
প্রতি 1 কুলম্ব চার্জ কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি এখানের মধ্যে ইউজ করছে ওই জিনিসটা আমরা দেখব। তো তাহলে এখানে কি ভোল্টমিটার আমাদের 0 রিডিং দিবে নাকি কোন একটা রিডিং আসবে? রিডিং আসবে, ভেরি গুড। এখন তাহলে এই বাল্বের জন্য বলো আবার, বাল্বের অ্যাক্রসে যে ভোল্টমিটারটা লাগানো, তো তাহলে এই দুইটা পয়েন্টের মাঝেও তো একটা কম্পোনেন্ট আছে। তো তাহলে এই দুইটা পয়েন্টের মাঝখানে যদি একটা কম্পোনেন্ট থাকে তো তাহলে কি হবে? বাল্বের ভিতর দিয়ে যাইতে সময় তখন একটা রিডিং আসবে, ভেরি গুড। এখন তোমার জন্য ফাইনাল কোয়েশ্চেন, আজকে যদি তুমি এটা পেরে যাও আজকে আর তোমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করব না, ওকে? এখন এটা বলো, এই যে আরেকটা ভোল্টমিটার অ্যাড করলাম, এই ভোল্টমিটার কত রিডিং দিবে বলতে পারবা? টোটাল পিডিটা দিবে। টোটাল কোন পিডি? এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে যতগুলি কম্পোনেন্ট আছে ততগুলি কম্পোনেন্ট যতটুকু, এক্সিলেন্ট, ভিআর প্লাস ভিবি, ভেরি গুড। সো তাহলে ভোল্টেজ অ্যাক্রস দা রেজিস্টর প্লাস ভোল্টেজ অ্যাক্রস দা বাল্ব দোনোটা টোটাল সামেশন করলে পরে যা হবে দ্যাট উইল বি দা রিডিং অন দা নিউ ভোল্টমিটার, যেটা ওই গ্রিন কালার দিয়ে ড্র করছি, বুঝতে পারছো? সো তাহলে পটেনশিয়াল ডিফারেন্স তাহলে ব্যাপারটা কি হইতে পারে? পটেনশিয়াল ডিফারেন্স ক্যান বি 0, পটেনশিয়াল ডিফারেন্স ক্যান বি কি বলে, একটা সিঙ্গেল কম্পোনেন্টের পটেনশিয়াল ডিফারেন্স দিতে পারে, দুইটা কম্পোনেন্ট মিলায় টোটাল পটেনশিয়াল ডিফারেন্স দিতে পারে, অর যতগুলা আমরা যেই দুইটা পয়েন্ট কানেক্ট করব ভোল্টমিটার দিয়ে ওই দুইটা পয়েন্টের মাঝে যে ভোল্টেজ এর চেঞ্জটা আসবে বা যে ভোল্টেজের ডিফারেন্সটা আসবে দ্যাট উইল বি দা পটেনশিয়াল ডিফারেন্স। তো এই কথাটা তারা অ্যানসারে কিভাবে বলতেছে দেখো, EMF measures the energy transferred to electrical energy, যে আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দেই, যে আমরা EMF টা কি করি, we supply the charge carriers with what, আমরা এটা কিন্তু এই যে ভোল্টেজের যে চ্যাপ্টারটা ওর ইলেকট্রিক্যাল এনার্জি যে চ্যাপ্টারটা সেকেন্ড যে ভিডিওটা ছিল, সেকেন্ড ভিডিওর কিন্তু একদম শুরুর দিকেই বলছিলাম যে আমরা যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইউজ করি, কেন ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইউজ করার মোটিভটা কি আমাদের, আমরা তাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি দেই ইন অর্ডার টু গেট আদার ফর্মস অফ এনার্জি। যে মনে করো আমরা আচ্ছা, সো এখন আবার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু একটু পরে মিটিংটা শেষ হয়ে যাবে, দেন আবার নতুন একটা মিটিং স্টার্ট করা লাগবে। তোমরা নিউ মিটিং এ জয়েন দাও, এই মিটিংটা অফ করতেছে, তোমরা নিউ মিটিং এ জয়েন দাও, ওকে? আচ্ছা, সো তাহলে তোমরা যে ব্যাপারটা বলতেছিলা যে তোমাদের ভিডিওগুলোর মধ্যে কয়েকটা ভিডিও রেফারেন্স দেওয়া হচ্ছিল, যে এই ভিডিওগুলা ওই গ্রুপে যে জেনেরেস গ্রুপে ওই ভিডিওগুলো আগে দিয়ে দিছিলাম এই লেকচারের আগে, সো ওরা ফার্স্ট ওই ভিডিওগুলো দেখছে দেন আমরা এই লেকচারটা দিছিলাম। সো তোমাদের অলরেডি কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর আমার লেকচার দেওয়া ভিডিওগুলো দেখা হয়েছে, কিন্তু অন্য চ্যানেলের যে ভিডিওগুলোর কথা বলছিলাম ওই ভিডিওগুলো দেখা হয় নাই। ফার্স্টে আমরা ওই ভিডিওগুলো দেখব, ওকে? যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, এটা দুইটা চ্যানেল থেকে দিছিলাম বেসিক্যালি, তো ওই দুইটা চ্যানেলের ভিডিও আমরা ফার্স্টে দেখে নেই। A current voltage graph is just a graph of potential difference. Hello and welcome to another video on Get to Know Science. This video is about current voltage graphs. A current voltage graph is just a graph of potential difference versus current for a particular circuit component. And in this video
we're going to look at the current voltage characteristics for resistors, symbol just a rectangle, for lamps, which look like this in a circuit, diodes, which look like that, and we're also going to look at thermistors. Symbol for those are that, and then LDRs, or light dependent resistors, whose symbol is that. So we'll have a look at all of these components, these circuit components. We're going to have a look at their graphs and see their characteristics. And we're going to introduce you to LDRs and kind of how they work and what they're made of, and also their graphs. So we start off with a simple resistor, and the graph looks like this. It looks a lot like the graph for a metal wire that we saw in my previous video, which was called Resistance and Ohm's Law. And if you haven't seen that one yet, pause this video and go and watch that one before carrying on, and then this video will make a lot more sense. So the graph shows a straight line, which means that the potential difference in volts is directly proportional to the current in amps. So if you double the potential difference, the current also doubles, and if you triple the potential difference, the current will triple. The negative part on the graph, if you notice here, it goes into the negative. That just means that current is flowing in the other direction. So if we flipped the battery over in the circuit and made the current travel in the opposite direction, this is what the graph would look like. It would go negative, and it just means that it's traveling in the other direction. So this resistor follows Ohm's law because it's a straight line, which shows that it's directly proportional. So the current is directly proportional to the voltage or the potential difference. So it follows Ohm's law. A filament lamp is basically a light bulb, and it contains a thin wire which, when current passes through it, it heats up and emits light as a result, and that's called the filament, which is why it's called a filament lamp. So the graph looks like this, and the gradient of the line decreases as the potential difference increases. So you can see that it gets less steep as V increases. Okay, this means that the resistance is increasing, because the steeper the line, the lower the resistance. We know that if a line is steeper, it means the resistance is lower. So in this case, the resistance is increasing because we see that the steepness is decreasing. So as V increases, the resistance is increasing, and therefore the graph looks curved like this. So the current is not directly proportional to the potential difference in this case, and there's a reason for that. Now we know from the previous video on resistance and Ohm's law that temperature affects the resistance of a metal, and it's because the metal ions vibrate more, therefore it's more difficult for the electrons to flow, and therefore there's more collisions between electrons and ions, and that means that the resistance increases, so it's more difficult for the current to flow. And once again, that's in the previous video called Resistance and Ohm's Law, so check that one out if you haven't yet. So this filament lamp does not follow Ohm's law. So the diode, this is the graph for a diode. কলিশনে কোন পার্ট বুঝো নাই রিদম? তো এখন এখানে মধ্যে রেজিস্ট্যান্স ব্যাপারটা আমরা কি পড়ছিলাম? ও লেভেলস থেকে যে আমরা রেজিস্ট্যান্সের ব্যাপারটা পড়ে আসি, কি বলছিলাম যে হোয়াট হ্যাপেন্স, যে আমাদের কোন একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকলে পরে আর কোন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে পরে কি হবে? চার্জ পার্টিকেল গুলি আর চার্জ ক্যারিয়ার গুলি মুভ করবে। আচ্ছা, তো তাহলে চার্জ ক্যারিয়ার গুলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে পরে কারেন্টের ফ্লো হচ্ছে, ভালো কথা।
এখন এই যে চার্জ পার্টিকেল গুলা মুভ করে, এই চার্জ পার্টিকেল গুলা কি করবে, whenever they will be trying to move, ভাইব্রেটিং একটা ল্যাটিস থাকে, যেরকম আয়নের কি হবে, আমাদের মেটালিক বন্ডের মধ্যে কেমন থাকে, যে মেটালিক বন্ডের মধ্যে অ্যারে অফ ক্যাটায়ন গুলি যে থাকে, যে ক্যাটায়ন গুলি যে কি করতে থাকে, কন্টিনিউয়াসলি ভাইব্রেট করতে থাকে, তো ওই ক্যাটায়ন গুলার সাথে কি করবে, ইলেকট্রন গুলা কলিশন হবে না, তো ইলেকট্রন গুলা যত বেশি কোলাইড করবে তত বেশি রেজিস্ট্যান্স ফিল করবে তারা। তো এখন এখানে যেটা বলতেছে যে মেটালের জন্য টেম্পারেচার বাড়লে কি হয়, মেটালের জন্য টেম্পারেচার বাড়লে পরে রেজিস্ট্যান্স বাড়ে, কেন বাড়ে, বিকজ টেম্পারেচার বাড়লে পরে মেটালিক বন্ডের মধ্যে ওই ক্যাটায়নের ভাইব্রেশন বাড়বে, তো যত বেশি ভাইব্রেট করবে তত বেশি কি করবে, ইলেকট্রনের সাথে কোলাইড করবে, যত বেশি কোলাইড করবে তত বেশি রেজিস্ট্যান্স ফিল করবে। বুঝতে পারছো? আচ্ছা ভাই, এক সেকেন্ড। হ্যাঁ বলো এসাস। টাংস্টেনের জন্য কি হচ্ছে, ফিলামেন্টের জন্য কি হচ্ছে, এটা বুঝাইতে বলবে আমাদেরকে? না, টাংস্টেন তো একটা মেটাল, যে কোনো মেটালের জন্যই টেম্পারেচার বাড়লে পরে রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে। আচ্ছা, এন্ড কেন এটা হয়, এটা তো আমরা রিজনিং বলছি, যে মেটালের জন্য মেটালের বন্ড কেমন, মেটালিক বন্ডে ডিলোকালাইজড ইলেকট্রন থাকে আর ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, ডিলোকালাইজড পজিটিভ। ইলেকট্রন থাকে, আর ওখানে ক্যাটায়ন গুলা, যে পজিটিভ আয়ন গুলি সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে থাকে। সো তাহলে এটা তো সলিড, মেটালস আর মোস্টলি সলিড, তাই না, শুধু একটা হ্যাঁ। মেটালই আছে লিকুইড, তো তাহলে এখানের মধ্যে মেটালস হলো মোস্টলি সলিড, তো তাহলে সলিডের মোড অফ মুভমেন্ট, যে সলিড পার্টিকেল কিভাবে মুভ করে, ভাইব্রেট বাই বিইং Vibrate. এট ফিক্সড পজিশন, তাই না। সো তাহলে ওই ক্যাটায়ন গুলি কি করবে, জায়গায় দাঁড়ায় তারা শুধু ভাইব্রেট করবে, তো তাহলে তারা এরকম ভাইব্রেট করতেছে। তো এখন যখন নাকি একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব, তখন কি হবে, একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলে পরে দ্য ইলেকট্রনস উইল মুভ ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল টু দ্য পজিটিভ টার্মিনাল, তো তাহলে পরে ইলেকট্রন গুলো এই যে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাইতে নিবে, তখন কি করবে, ইলেকট্রন গুলো মেটালিক ল্যাটিসের সাথে, যে মেটালিক ল্যাটিসটা যে ভাইব্রেট করতেছে, এই মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করবে না। আচ্ছা, ইলেকট্রোমোটিভ ফোর্সটা বুঝতে পারছি, বাট পোটেনশিয়াল ডিফারেন্স একটা কি জানি সার্কিট না বা সামথিং না? পটেনশিয়াল ডিফারেন্স তো লাস্ট ক্লাসে আমরা এটা বলতেছিলাম, পটেনশিয়াল হ্যাঁ। ডিফারেন্সটা কি, পটেনশিয়াল ডিফারেন্স হলো যে কোনো দুইটা পয়েন্টের, সার্কিটের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সটাকে আমরা বলবো পটেনশিয়াল ডিফারেন্স। যে দুইটা পয়েন্ট আমরা যে কোনো র্যান্ডম দুইটা পয়েন্ট আমরা নিতেছি, তো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাইতে সময় মাঝে দিয়ে যদি কোনো ইলেকট্রিক্যাল এনার্জি অন্য কোনো ফর্মে কনভার্ট হয়ে যায়, বা অন্য কোনো জায়গা থেকে ইলেকট্রিক্যাল এনার্জি যদি গেইন করে, যে ইলেকট্রিক্যাল এনার্জি গেইন করা বা লুজ করা, তাতেই কি হবে, there will be a certain change in energy। তো তাহলে এই যে এনার্জির চেঞ্জ, যে এনার্জি পার ইউনিট চার্জ, এটাকেই তো আমরা কি বলি, ভোল্টেজ বলি না। তো তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে, যে কোনো সার্কিটের দুইটা পয়েন্টের মধ্যে এনার্জি পার ইউনিট চার্জের মধ্যে যে ডিফারেন্স, ওইটাকে আমরা বলবো পটেনশিয়াল ডিফারেন্স। আর ইলেকট্রোমোটিভ ফোর্সটা হলো পাওয়ার সাপ্লাই, যে ভোল্টেজটা দিব ওইটাকে আমরা বলবো ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। It looks quite different to the other graphs that we've seen so far. Now diodes have lots of uses in circuits, and one example is the light emitting diode, and I've given you an image here of a light emitting diode. This is a yellow one, and the symbol for a light emitting diode looks something like this. So it's just a diode with two arrows coming off of it, and that's a light emitting diode, and they're used for loads of things like TV displays, phone displays, car headlamps, all kinds of things. And there are other types of diodes as well. They're not all light emitting, but the point is, if we look at this graph, we see that there is no current flowing until we get to around 0.6 volts. It's around 0.6 or 0.7 volts. It's a threshold voltage where we see the current rapidly increase. But before that, there was zero current, absolutely nothing. And then when it hits 0.6 volts, we see this rapid increase. And this is due to the fact that diodes are made from what's called a semiconductor material. And semiconductor materials are non-metals. They don't normally conduct electricity. They have very few electrons that can conduct, that are free to conduct.
and move. And silicon is one example. That's silicon Si. You can find it on the periodic table. So silicon is one example. Now, what we can do with semiconductors, although they don't normally conduct electricity, if we supply them with energy, and in this case the energy is coming from the potential difference, which is joules per coulomb, if we remember. So we are supplying it with energy by increasing the voltage. Supplying it with energy can lead to electrons being freed up and being able to flow. And the more energy you supply to a semiconductor, the more of these electrons are freed up, and therefore you can have a current. And that's why they're called semiconductors, really. It's because they conduct under certain circumstances, but they don't always conduct like a metal would. And this diode requires 0.6 volts, in other words 0.6 joules per coulomb, in order to really start conducting, in order for enough electrons to be free that it can start conducting. And notice that no current flows in the negative direction. So if you flip the diode around, or otherwise if you flip the battery around, no current will flow. The diode does not allow current to flow in the other direction. Diodes only allow current to flow in one direction in a circuit, and that means they have a number of uses in circuits. For example, if you want to change AC alternating current into DC, you would have to use some diodes. So this is a thermistor. It's a circuit component that can be used for sensing temperature. So you may, for example, one type of use might be in a thermostat, where they're used to sense temperature and therefore adjust, the circuit will adjust the heating accordingly. So it's a temperature sensor. And as the temperature increases, what happens is the resistance of this component will decrease. Now, this is again made from semiconductor material, and by increasing the temperature, we are supplying it with energy. And the more energy it has, the more electrons can be freed and are able to move and conduct, and therefore the resistance will go down and the current will increase. So higher temperature means more current and less resistance. An LDR is similar to a thermistor, except that they are used for sensing light intensity. For example, they could be used for automatically turning on street lights. They would sense that it's dark outside, and then a circuit could switch on the street lamps automatically. And we see here that as light intensity increases, the resistance goes down and therefore the current goes up. So as light intensity increases, resistance decreases. So supplying it with more energy in the form of light means more electrons can conduct, and therefore the current will increase. Now, you don't need to know exactly how semiconductors work for your GCSEs, but you do need to know about these components and what their graphs look like. So just a quick recap. You need to know what the IV graphs look like for a resistor, a lamp, a diode, a thermistor, and an LDR. For a resistor, it's a straight line through the origin, which is 0, and it shows that it follows Ohm's law and that it's directly proportional. For a filament lamp, we see that it does not follow Ohm's law and that there is a curved line on the graph. This happens because the temperature of the lamp increases as we increase the voltage, and when the temperature increases, Ohm's law does not hold anymore, and you're going to get increasing resistance. For a diode, they have a threshold voltage before which there is no current at all, and once you reach that threshold voltage, then you get a sudden increase in current, and that's due to their semiconductor nature. Thermistors
as the temperature increases, the resistance goes down and current will go up. They're used as temperature sensors, so for example in a thermostat. And finally, LDRs are used to sense light intensity. So for example, one use could be in a street lamp to sense when it gets dark and turn the lights on. As light intensity increases, we see that the resistance decreases and therefore the current will go up. So you need to know all of these graphs, what they look like and why they look that way. Okay, so that was current and voltage graphs explained. Make sure আচ্ছা, সো এরকম এই চ্যানেলের ভিডিওটাতে কি ডার্ক কি মনে হয়? আচ্ছা, সো রিদম কোশ্চেন করছো যে ডার্ক হইলে কি লাইট ইন্টেন্সিটি কমে যায় নাকি? তোমার কাছে কি মনে হয় ডার্ক হইলে লাইটের অ্যামাউন্ট কি বাড়ে নাকি কমে? কমে, তো তাহলে লাইট ইন্টেন্সিটি কমবে। আর লাইট ইন্টেন্সিটি কমলে রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে নাকি কমবে? সো এটাই। আচ্ছা, এখন আমরা এই সেম এই কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিকটা এটা একদম স্পেসিফিক্যালি এডএক্সএল সিলেবাসের জন্য যে ফিজিক্স অনলাইন যেই চ্যানেলটা আছে, ফিজিক্স অনলাইন চ্যানেলে ওরা কিভাবে এক্সপ্লেইন করছে এটা দেখবো। ওকে, various components. So first of all, what I'm going So what I have here is a simple circuit. At the moment we've got a power supply. Now what we can do is in this circuit we can connect up various components. So first of all I'm going to start with a resistor, and I'm going to put the resistor across that little gap. Now what we can then do is we can maybe start to measure things about it. We can maybe use a voltmeter to measure the potential difference across that component, and if we have an ammeter, the ammeter in series with a component to measure the current that's actually passing through it. Now, this is a pretty static circuit, but what I can do is I can basically add in a variable resistor. So this is a variable resistor. What it does is we can adjust its value to alter the current moving through this component and also the share of the potential difference in the circuit. So I'm just going to put that in there. So what we can now do, we can start to take some readings. And what we can maybe do is we can maybe take readings for the current measured in amps, and also the potential difference across that component measured in volts. And if we then plotted this on a graph, we'd get something that looks a bit like this. And I'm going to use I to go on the y-axis, and I'm going to measure the potential difference on the x-axis. But what I can also do with this circuit is I can also change the polarity of the cell that we have up here. So there we go, and what this means now is that the conventional current, rather than going this way around the circuit, tends to go in this direction. So we now have values for current which are negative, and this will then give us a negative potential difference across that component. So this means we can now look at the IV characteristics of different components. So first of all, we can look at this resistor. Now, a resistor is designed to have a constant resistance. That's the whole point in it. And therefore, it acts as an ohmic conductor. What that means is that the current is always directly proportional to the potential difference. And if we actually look at maybe kind of doing a real practical with this, as we get different values of I and the corresponding values of V,
we get a graph that looks like this. And the important things to note are that the I value is proportional to the potential difference. This is because it's an ohmic conductor. And also this means that the resistance is constant, which again is the whole point. You want a 100 ohm resistor to always be 100 ohms. And the other thing to note is this has the same characteristics if the current is going forwards or backwards in that circuit. Now perhaps we maybe have a different value of resistance which is a bit higher. If it's got a higher resistance, that means for the same potential difference, the current that will flow is going to be less. And this is always going to be the case. So every time you have the same potential difference, it might only let maybe half the current through. And if you have a resistor that has maybe a higher resistance, what we tend to find is that it has a lower graph or a lower gradient on the graph. So what we have here then, I'll just move that back, is here we have maybe a low resistance and here we have a high value of resistance, whereas before it was a lot lower. Not everything can be made out of very nice simple resistors, and here we have another component, and here we have a filament bulb. The reason it's called a filament is if you look very closely, you can just about see a little filament of tungsten. And tungsten is chosen because it has a very, very high melting point, over 3000 degrees. And this means if we pass a current through it, the piece of wire inside gets very, very hot, and the hotter something is, the more wavelengths of light it gives out. So basically, we just have something which is very hot, and it gives out a lot of light. And if we look at the IV characteristics of this component, we'll put that there just in the circuit, what we find is that we get a shape of graph that looks like this. So again, it passes through the origin, but here we have a steeper gradient than at the end. So there's a few things to note about this. First of all, it behaves the same whichever way the current is flowing. Also, the resistance increases as the current increases. So the higher the current we have, the greater the resistance, which tends to mean that the graph kind of flattens off. Now, it's important to note that the resistance is not equal to the gradient of the line. The resistance at any point is equal to the value of I divided by the value of R, and it's not the gradient. Now, the other thing is that this doesn't follow Ohm's law, because what we don't have is this constant proportionality between current and potential difference. So why does the resistance go up as the current goes up? Well, the greater the flow of these charge carriers, the electrons in the wire, the more they knock into the metal lattice and start it vibrating. And the more that vibrates, the more resistance there is to the current flowing in the first place. So it's the act of the current itself, the electrons hitting the metal lattice, that causes this greater resistance at greater temperatures. So the final component I'd like to talk about is this one here. Now, at first glance, it looks a bit like a resistor, but it's not. This is actually a diode. Now, a diode is basically acting like a one-way valve. And if we think about the direction of conventional current, it lets conventional current through, but any current flowing in the other direction, it puts a stop to. And the one that you're maybe more familiar with is an LED, which is a light-emitting diode. Now, what I can do with this is the two prongs, we have a positive and a negative, and I've got a couple of small cells here. Now, if I connect this diode up one way, nothing happens at all. The light doesn't light up. If, however, I turn these round and I light it up now, we can see that we've got light coming out. And we only get that in one direction. If I turn it around the other way, no light comes out, no current is flowing. I turn it round, and again, light now comes out. So what this means is it acts as a one-way valve. And if we put this into our circuit here, and we start to kind of look at how the current and the potential difference change, what we find is that when we have the current flowing in one direction, we have no current at all, and we get something that looks like this. And this kind of continues slightly, and then the graph kind of tends to go up like this. Now, the important thing to note is over here, effectively the resistance is infinite because no current is flowing. যে কোনো জায়গায় অ্যাম্পিয়ার দিলে সেম ভ্যালু দেখাবে মানে অ্যাম্পিয়ার দিবা মানে কি এসাস অ্যাম্পিয়ার না, ওই কি জানি একটা আছে না কারেন্ট মেজার করে, অ্যামিটার। ও হ্যাঁ অ্যামিটার, হ্যাঁ। তো এখন একটা সিরিজ সার্কিটে কারেন্ট তো সব জায়গায় সেমই থাকবে। এখন তুমি ওখানে মধ্যে একটা অ্যামিটার যখন নাকি বসাবা, যদি তোমার ওখানে মনে মধ্যে করো ডায়োড মাঝখানে আছে, হ্যাঁ, তো যাইতে পারতেছে না ওই সাইডে, রাইট?
আটকে আছে কারেন্টটা, সো জিরো। ওইটার ওই পাশে তো জিরো হবে না, হ্যাঁ সব ভোল্টেজও সেম এরকম জিরো আসবে। হ্যাঁ, কোনো কারেন্ট ফ্লো না করলে আচ্ছা। তো কোনো পটেনশিয়াল ডিফারেন্স হবে না। কিসের জন্য? ওখানের মধ্যে তোমার কারেন্ট ফ্লো করতেছে না, তো ওখানে পটেনশিয়াল ডিফারেন্স তুমি অ্যাপ্লাই করবা। ওইটা তোমার পাওয়ার সাপ্লাই যে পিডি অর ইএমএফ যে ডিরেকশনে তুমি অ্যাপ্লাই করতেছো, ওই দিক দিয়ে তোমার পটেনশিয়াল ডিফারেন্স তুমি ক্রিয়েট করতে চাইতেছো, তো এটার জন্য চার্জকে ফ্লো করাইতে নিবা। কিন্তু কি করবে, এত বেশি রেজিস্ট্যান্স অফার করবে ডায়োড, যে অপোজিট ডিরেকশনে মুভ করতে সময় এত বেশি রেজিস্ট্যান্স অফার করে যে ওই দিক দিয়ে কোনো কারেন্টই ফ্লো করতে পারে না। ফ্লো করতে পারে না এরকম না, একটা তো লিমিট তো থাকেই, যে নেগেটিভ ডিরেকশনে ভোল্টেজ বাড়াইতে 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 এত বেশি যদি ভোল্টেজ বাড়ায় ফেলো, তখন কি করবে, যে রেজিস্ট্যান্সটা অফার করতেছিল ওই রেজিস্ট্যান্সটাকেও যদি ওভারকাম করে ফেলো, তখন ঠিকই আবার উল্টা ডিরেকশনে কন্ডাক্ট করা শুরু করবে। ওইটাকে নি ভোল্টেজ বলা হয়। যে এখানের মধ্যে এগুলো জিনিস আমরা পড়বো পরে, এখানে জাস্ট আমরা কারেন্ট। তাহলে তো ভাইয়া ইনফিনিট হলো না। ইনফিনিট তো এটা যতক্ষণ পর্যন্ত গ্রাফটা ফ্ল্যাট আছে ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত গ্রাফটা ফ্ল্যাট আছে ততক্ষণ পর্যন্ত সে ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করতেছে। যে গ্রেডিয়েন্ট জিরো মানে কি, গ্রেডিয়েন্ট জিরো মানে গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স কে সাবজেক্ট করলে কি আসবে, 1 বাই 0, which means what, যে কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড দাও মানে কি, অনেক বড় একটা ভ্যালু আসবে না? তো এখন এই যে এই জিনিসটা, এটা আমরা পরে পড়বো, এর জন্য এটা এখানের মধ্যে এক্সপ্লেইন করি নাই। রিভার্স ব্রেকডাউন, যে উল্টা ডিরেকশনে তুমি ভোল্টেজ বাড়াইতে 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 যখন নাকি অনেক বেশি ভোল্টেজ দিয়ে দিবা, যে তখন কি রেজিস্ট্যান্স যেটা অফার করতেছে ওইটাও তাকে ধরে রাখতে পারবে না, তখন এই যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। তো রিভার্স ব্রেকডাউন ভোল্টেজে তখন যায় কি হবে, তখন ওই সেমিকন্ডাক্টরের পুরো স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যাবে, তখন সে কি করা শুরু করবে, কন্ডাক্ট করা শুরু করবে। তো এগুলো আমরা আসবো পরে, যখন নাকি সেমিকন্ডাক্টর নিয়ে। এই যে সেমিকন্ডাক্টর গুলা বেসিক্যালি এই যে সেমিকন্ডাক্টরের ডায়োড, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর আর থার্মিস্টর, এইসব জিনিস নিয়ে আমরা কথা বলতে সময় তখন আমরা এগুলা নিয়ে ডিসকাস করব, যে অ্যাকচুয়ালি উল্টা ডিরেকশনে ভোল্টেজ দিয়ে কিভাবে করে ব্রেকডাউন ভোল্টেজের কাজটা করা যায়। ওকে, Is flowing. Over here we have something called the threshold voltage, and below this value we have no current flowing at all, and this is going to be really important later when you come to do a practical looking at the value of Planck's constant. And in this region up here what we have is a very steep line, and what happens here is that the resistance goes down to a very, very small amount, and this is why these are useful. If you have current flowing in one direction, there's effectively no resistance and it just passes straight through. As soon as the current flows the other way round, this has an infinite resistance and it stops that flowing. And this is a kind of useful one-way valve that comes up all over the place, and we can use it to protect other components in circuits. So to summarise, here are the IV characteristics of components that you need to know about. We have a resistor or an ohmic conductor, we have a filament lamp, and we also have a diode or an LED. And what we can see here, just from these characteristics, we can then identify what kind of component we have in a circuit. আচ্ছা, সো এখন পর্যন্ত আমাদের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর যা যা জিনিসগুলো এখানে এক্সপ্লেইন করা হয়েছে, যে আমার ওই লেকচার ভিডিওগুলো তো ছিলই, প্লাস এই যে এই ভিডিওগুলোর রেফারেন্স বেসিক্যালি দিতেছিলাম, যে এই ভিডিওগুলো দেখলে এন্ড ওই লেকচার ভিডিওগুলো দেখলে পরে তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে রিলেশনশিপের মধ্যে ফার্স্টে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট, দেন ফিলামেন্ট বাল্বের জন্য কোনটা কি হয়, গ্রেডিয়েন্টের কেন চেঞ্জ আসে, ডায়োডের জন্য কেন এরকম হয়, থার্মিস্টরের জন্য, এন্ড লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের জন্য এখানে আঁকা নাই। তো তাহলে দিস আর অল দা কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক। যে আমরা কি গ্রাফ ড্র করব, আমরা কিন্তু ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ ড্র করব না, আমরা কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ ড্র করি। আচ্ছা, তো এখন এই ভিডিওগুলো যে দেখছেন, আগের যে লেকচার ভিডিওগুলো দিচ্ছে, এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এখন?
কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো তাহলে পরে এখন একজন এটা বলো যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? 1/R. এক্সেলেন্ট। কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে 1 বাই রেজিস্ট্যান্স দেয়। তো তার মানে গ্রাফের গ্রেডিয়েন্টের ভ্যালু যত বেশি রেজিস্ট্যান্সের ভ্যালু তত কম, আর গ্রেডিয়েন্টের ভ্যালু যত কম রেজিস্ট্যান্সের ভ্যালু তত বেশি। ভেরি গুড। তো তাহলে এই একটা ব্যাপার ছিল যেটা আমাদের বোঝা লাগবে। এটাকে তো ইনভার্সলি প্রপোর্শনাল বলা হয় না? এটা রেসিপ্রোকাল বলে, ইনভার্সলি প্রপোর্শনাল আসলে ব্যাপারটা অন্য ব্যাপার। এখানে এরকম বলতে পারো, কিন্তু এখানে গ্রেডিয়েন্ট তো কোনো এখানে ভেরিয়েবল না, তো এখানের মধ্যে ইনভার্সলি প্রপোর্শনাল ব্যাপার টার্মটা ইউজ না করে রেসিপ্রোকাল বললে পরে ভালো। এই যে this calculation is the reciprocal for one of the resistance, ঠিক আছে? আচ্ছা, তো এখন ফার্স্ট এর একটা জিনিস যে তোমাদের ফ্রাইডের ক্লাস, ফ্রাইডেতে যে 3টা থেকে 5টা আমাদের যে মেন একটা টাইম দেওয়া হয়েছে, তোমাদের কি স্যাটারডেতে কোনো ক্লাস থাকে? না, সাদিয়া পড়ছিল অনেক আগে। সাদিয়া পড়ছে আর বায়ো আছে। বায়োলজি কয়টায় থাকে? 7:30 to 9 ওটা রাতের বেলা। আচ্ছা, তো তোমাদের স্যাটারডেতে 2টা থেকে 4টা সন্ধ্যার পর ফ্রি। সন্ধ্যার আগে কি হয়েছে নুয়াজিস? কি ক্লাস থাকে? আচ্ছা, 150 to 3 কেমিস্ট্রি। আচ্ছা, তো তাহলে তো এটা হবে না। ভাইয়া আমার 3 to 4 বায়োলজি থেকে। ও আচ্ছা, then we can do what? ফ্রাইডেতে আচ্ছা। ক্লাস না? না না, ওই ফ্রাইডেতে কতজন বলতেছে যে ফ্রাইডেতে অন্য কোনো ক্লাস থাকে না, সো তাহলে একটা দিন পুরোটা ফ্রি করলে ভালো হয়। তো তাহলে অন্য আরেক দিন এটা শিফট করা গেলে, বুকলেট সলভিং ক্লাসটা শিফট করা গেলে পরে তাহলে হেল্প হইতো। জুমে ক্লাস অন করে বুকলেট সলভ করব আমরা? কি হইছে বুঝি নাই। মানে জুম অন করে আমরা বুকলেট সলভ করব? বুকলেট তো তোমরা সলভ করে রাখবা, তোমাদেরকে পেজের আমি ইয়ে ডিটেল দিয়ে রাখবো। এটা তো এখন পর্যন্ত তোমাদের কেন সবার কালেক্ট করা হইলো না এটাই তো বুঝলাম না। এখন পর্যন্ত 13 জন তোমরা নিছো বুকলেট, ঠিক আছে? এখন পর্যন্ত 13 জন তোমরা বুকলেট নিছো, বাকিদের অক্টোবর সেশনের অনেকে নেয় নাই আর কি, নিতে পারে নাই হয়তোবা। অক্টোবর সেশনের ওইটা দিয়ে কথা না, এখানে তোমাদের অলরেডি ক্লাস করতেছে, এখানের মধ্যেও তোমাদের অনেকজন নেও নাই, ঠিক আছে? তো তাহলে এইটার জন্য আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বিকজ ফার্স্ট অফ অল তোমাদের এমসিকিউ কত পেজ জানো নাবিল? 174 না? 178। 178। আচ্ছা, তো তাহলে 178 পেজেস, এটা ফার্স্টে 100 পেজেস আজকে কি বলে এই ফ্রাইডেতে করানোর কথা, কিন্তু তোমাদের অনেকজন তো বুকলেট নেও নাই। এটা কেন, এটা আসলে আজকে তাদেরকে কল দেওয়া লাগবে যে কেন তাদের কালেকশন এত দেরি হইতেছে। তো এটা একটা জিনিস। আর স্যাটারডেতে তো তাহলে টাইম সেট করা গেল না, কি করা যায়? স্যাটারডেতে দুপুরবেলা যদি মানডে ওয়েডনেসডে দেখবা? মানডে, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে তো মনে হয় সেম টাইপের টাইমিং থাকে। আচ্ছা, মানডেতে মানডেতে 6 to 8, মানডে 6 to 8, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? তোমরা যারা এখন আছো তাদের মধ্যে? না, ম্যাথ ক্লাস থাকে এটা? আচ্ছা,
তাহলে পরে তো টাইমিংটা আসলে ফ্রাইডে ছাড়া পসিবল না, তো তাহলে ফ্রাইডেতেই রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অল্টারনেট টাইম খোঁজার দরকার নাই, ফ্রাইডেতেই ক্লাস। আচ্ছা, এই মিটিং আর 1 মিনিটের কম আছে। আচ্ছা তাহলে কি ভাই কালকে ক্লাস হইতেছে রাইট? হ্যাঁ, কালকে হবে। যারা কিনে নাই তারা ওইটা কভার করে নিবে পরে। আচ্ছা বুকলেট তো কইরা রাখবো, আইসা জাস্ট তোমাকে প্রবলেম গুলো দেখাই দিব, এটাই তো না? হ্যাঁ, ওই তো তোমাদের ইচ উইকের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এত পেজ থেকে এত পেজের। দেন তোমরা এটা সলভ করে রাখার পর দেন ওগুলা রিলেটেড আমরা সলিউশন করব, এরপরে ওগুলার উপরে পরীক্ষা নেওয়া হবে আর কি। আচ্ছা লাস্ট ক্লাসের সলিউশনটা তো হলো, ওটা কি কালকে করে ফেলবা? হ্যাঁ, ওইটা করাবো, এটা করাবো ফ্রাইডেতে 4টা থেকে কি বলে 3টা থেকে 5টা, এটা ছিল টাইমিং। নোয়াজিস, ওই সলিউশনটা ওইটা এই এক্সারসাইজ কোশ্চেনের সলিউশনটা এখন আমরা করে ফেলতে পারবো। ফার্স্টে এখন আমরা এটা এক্সারসাইজ কোশ্চেনের সলিউশন আমরা কোনটা করতেছিলাম, কোশ্চেন নাম্বার 1 যে ইলেকট্রোমোটিভ ফোর্সের এইটা নিয়ে এক্সপ্লেইন করতেছিলাম, এই যে এটা। দেন আমাদের এই বাকি কোশ্চেনগুলি 2 3 4 5 এগুলো আমরা এখন দেখব যেগুলা কিভাবে কি করা যায়। ওকে, হ্যাঁ 100 পেজেস করে রাখবে এমসিকিউ। এমসিকিউ তো পার পেজে 3টা ম্যাক্সিমাম থাকে এমসিকিউ, তো তাহলে পরে এখানে কোনো সমস্যা না। হ্যাঁ, বিফোর ফ্রাইডে কি কালকেই ফ্রাইডে? আচ্ছা, তো তাহলে ফার্স্টে পটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রোমোটিভ ফোর্সের মধ্যে ডিফারেন্স কি এই জিনিসটা আমরা ফার্স্টে দেখি। এখানে একটা ভিডিও আছে ফিজিক্স অনলাইনের। Do is they cause a difference in the So what I have here is something that represents a piece of wire with a charge carrier in it. And it's not going to have any kind of flow in one direction or the other because there's no difference in the electrical potential at each end. However, if I make perhaps one side positive and the other side negative, and then this figure here is going to represent the conventional current. The conventional current is a flow of these charged particles, and in this case it's going to move from positive to negative. Now inside the battery we have various chemicals here, and what they do is they cause a difference in the electrical potential between one end and the other. And if we connect this up into a complete circuit, what we tend to do then is have a different electrical potential at each end, and therefore we have the flow of charged particles, which means we have a flow of current. So here we have a very simple circuit, and what we have is the terminals, we have the positive and the negative. And by convention we have goes from positive to that. Now this is our source of energy, and what I'm going to do is I'm going to represent the energy with these little yellow blocks here, and effectively inside the cell we have some chemical energy, so I'm going to leave that there. Now this is a bit of a dull circuit at the moment, so I'm also going to add some kind of components, and here we have a filament lamp. Okay, it's not quite perfect, but it's all I could do in Lego. So what we're going to look at is if we have this very simple circuit, effectively a cell and a light, we're going to look at this flow of energy and where it goes in that circuit. So we have this store of energy at the cell, and over time, provided there's a current flowing, this energy is going to be transferred around the circuit and it's going to be emitted at the light that we have down here at the bottom. And in order for this energy to be transferred, what we need are these charged particles. And effectively what they do is as they leave the cell, they pick up a small amount of energy, and the charged particles move, and this is then the electric current. And as they move around, they transfer this energy from one point in the circuit to another. When they get to the cell, what they do, keep on moving. So the green man here is a bit like the electric current, moving around the circuit. As it goes past the cell again, it's going to maybe pick up a bit more energy. And also you can see this analogy isn't perfect, but effectively what these do is this current is going to move around and it's going to transfer energy from one place to another in that circuit. So what we have across the cell is an EMF.
Now, an EMF, which stands for the electromotive force, even though it's not actually a force, this is the amount of energy transferred from chemical energy into electrical energy per unit charge. And this often has a symbol capital E, or sometimes it's also sort of like a curly E or an epsilon. And the units for this are the volt. So EMF is the energy per unit charge transferred from chemical energy into electrical energy. So as this flow of charged particles per unit time, or a current, flows around the circuit, what happens is they then release their energy when they get to a component. Now, this charged particle is going to transfer its energy from electrical energy into other forms, and it does it across this component. And what happens is the energy is emitted, and what we have now is the potential difference. Now, the potential difference is the energy transferred per unit charge from electrical energy into other forms of energy. And here we have that potential difference. Now, the important thing to note is that this charged particle will keep moving around the circuit. And if we think about Kirchhoff's first law, we can say that the current at any point in this circuit is going to be the same because we just have this very simple basic series circuit. So this is one kind of analogy that you can use to maybe think about what's happening in the circuit. As the charged particles move from the one terminal of the cell to the other, they're moving around the circuit, and this flow of charged particles here, which is the electric current. What they're doing is they're picking up energy at the cell or the power source, and it's been converted from chemical into electrical, and therefore we have a source of EMF. As it moves around the circuit, when it gets to a component, it releases that energy and it transfers it from electrical into other forms, and therefore we have a potential difference across that component. There's going to be a difference in the electrical potential between this side and this side of, in this case, a filament lamp. Now, the current will still flow, the charges still move around the circuit, but what they're doing is they're transferring energy from one place to another. So how do we measure the potential difference? Well, what we can use is a voltmeter. Now, a voltmeter must go in parallel with the component we're measuring, because effectively what we want to do is look at the difference between the electrical potential here in the circuit and over here. And we do that with a voltmeter, which has this symbol here. And the important thing about a voltmeter is it must go in parallel. And in order for it to basically have no part in the circuit, it must have a very high resistance. The reason for this is we don't want the current to be basically flowing in and through this component. We want all the current to be going through this component, and therefore we kind of block off the current going through this with a very high resistance. So this voltmeter will go across the component in order to measure the potential difference. And again, we measure the potential difference in volts, pretty obvious from here. And this is very different to an ammeter. An ammeter goes in series and it's measuring the current through a position, whereas a voltmeter is measuring the difference in the electrical potential across that component. So just to summarise then, what's the difference between EMF and potential difference? Well, although they're both measured in volts, the EMF is, if we think about the energy, it's going to be the energy per unit charge that's transferred from chemical to electrical. Whereas on the other hand, the potential difference is the energy transferred per unit charge from this electrical energy into other forms. So that's it, the difference between EMF and PD. And just think about it in terms of the energy per unit charge and how that energy is transferred from either one form to another. ক্লিয়ার হয়েছে এখন ইএমএফ আর পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে আমাদের আলাদা কি কি? আচ্ছা, সো এখন এরপরে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর এতে কি বলতেছে? A cell provides 76 coulomb of charge with 120 joule of energy. তো তাহলে 1 কুলম্ব চার্জ কত এনার্জি পায়? এটা একদম ইজি জিনিস। এটা আমরা ইউনিটারি মেথড দিয়েও করতে পারি, অর সিম্পলি potential difference is equal to what? Energy per unit charge. তো তাহলে এনার্জি হলো 120, চার্জ হলো 76। তো তাহলে 120 ডিভাইডেড বাই 76 করলে পরে কত আসে? 120 ডিভাইডেড বাই 76 করলে পরে 1.5789 এরকম 1.578947368 আরো আসতে থাকে। তো তাহলে এখানের মধ্যে আমরা লিখবো কত? 1.6 ভোল্ট। তো
এরপরে বি নাম্বারে কি বলতেছে, when a lamp carries a current of 2.4 ampere for 5.4 seconds, so তাহলে কারেন্টের ভ্যালু দেওয়া, টাইমের ভ্যালু দেওয়া, আর বলতেছে এত এনার্জি ট্রান্সফার করে, বলতেছে পিডি কত। তো ফার্স্টে কারেন্ট আর টাইম ইউজ করে আমরা চার্জ বের করতে পারবো, যে চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম, সো তাহলে 2.4 ইনটু 5.4, এটা করলে পরে কি পাবো, চার্জ পাবো। আর এনার্জি দেওয়া আছে 120, সো তাহলে ইন দ্য সেম ওয়ে যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু এনার্জি পার ইউনিট চার্জ, এটা করলে পরে 120 ডিভাইডেড বাই 2.4 ইনটু 5.4, সো এটা করলে যে ভোল্টেজ আসে দ্যাট উইল বি দ্য অ্যানসার। আচ্ছা, এখন আমাদেরকে এনার্জি কনভার্সনের একটা কথা বললো, কি জিনিস, এ নাম্বারে বলতেছে 9.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। এই এনার্জিটা জুলে আছে, জুল থেকে কিসে নিতে হবে, জুল থেকে এটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। তো তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্ট এন্ড ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করার জন্য আমরা প্রসিডিওরটা কি দেখছি, এখানের জন্য আমরা যদি এটা সামারাইজ করে রাখি আর এরকম লিখে রাখি যে ইলেকট্রন ভোল্ট থেকে জুল আর জুল থেকে ইলেকট্রন ভোল্ট, আছে দুইটা কালার অলমোস্ট সেম হয়ে গেছে। জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে সময় ডিভাইডেড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, যে এনার্জি তোমাকে জুলে দিয়ে দিছে, এখন বললো যে জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো, সো তাহলে কি করব, জুলে যেই এনার্জিটা দেওয়া আছে ওই এনার্জিটাকে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 যে ইলেকট্রনের চার্জ দিয়ে আমরা ডিভাইড দিব বেসিক্যালি। আর জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে সময় যদি ডিভাইড দেওয়া লাগে, তো তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে সময় কি করতে হবে, উল্টা কাজটা করা লাগবে। তো ডিভিশনের অপোজিট অপারেশনটা কি, মাল্টিপ্লিকেশন। তো তাহলে এই সময় আমাদের কি করা লাগবে, মাল্টিপ্লাইড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। তো এখন এ নাম্বারে বলতেছে কি 9.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল, এটাকে ইলেকট্রন ভোল্টে নাও। তো তাহলে 3a 9.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 এত জুল, তাই এটাকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কি করতে হবে, উই উইল হ্যাভ টু ডিভাইড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। তো এটা করলে পরে কত আসে, 9.6 ডিভাইডেড বাই 1.6 করলে পরে 6, তো তাহলে দিস ইজ 6 ইলেকট্রন ভোল্ট। আর বি নাম্বারে কি বলছে, বি নাম্বারে বলল যে 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা মানে কত, এসএস 10 টু দি পাওয়ার কত হবে, -6, সরি 6, শুধু 6, 10 টু দি পাওয়ার পজিটিভ 6। আচ্ছা, তো তাহলে 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। তো এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, কত দিয়ে, ইলেকট্রনের চার্জ 10 to the power 6, 1.6 into 10 to the power -19. So this gives us 4.8 into 10 to the power 6 multiplied by 1.6 into 10 to the power -19. 7.68 into 10 to the power 10 to the power -13. জুল। তো তাহলে এটা যে জুল থেকে ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট থেকে জুল, এই কনভার্সন গুলো আমরা দেখলাম। এখন আমাদের একটা মডেল রিলেটেড কোয়েশ্চেন, এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের নিজের অ্যানসারের উপর এরকম ডিপেন্ড করবে, বাট আমরা এখানের মধ্যে একটা মোর অর লেস জেনারেল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি, রাইট অ্যান ইভ্যালুয়েশন অফ দ্য স্ট্রেংথস এন্ড উইকনেসেস অফ দ্য স্কি এরিয়া মডেল। এই যে আমাদের স্কি এরিয়ার যে মডেলটা বলতেছিল, তো স্কি এরিয়ার মডেলটা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের পটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ দেন কারেন্ট এইসব জিনিসগুলো কিভাবে কি রিপ্রেজেন্ট করতেছে। মডেল, কোন মডেলই আমাদের পুরোপুরি ঠিক না, এভরি মডেল হ্যাভ স্ট্রেংথস এন্ড উইকনেসেস। জাস্ট আমরা মডেল ইউজ করি কেন, যে আমাদের কোন একটা কমপ্লেক্স সিনারিও যেন ইজি একটা ওয়েতে চিন্তা করতে পারি অর রিলেট করতে পারি কোন একটা কিছুর সাথে। তো কি বলতেছে, রাইট অ্যান ইভ্যালুয়েশন অফ দ্য স্ট্রেংথস এন্ড উইকনেসেস অফ দ্য স্কি এরিয়া মডেল অফ এন ইলেকট্রিক্যাল সার্কিট
ইনক্লুড ডিসকাশন অফ অ্যাট লিস্ট দ্য ফলোইং আইডিয়াস, যে অ্যাট লিস্ট এই আইডিয়াগুলো নিয়ে কথা বলতে বলছে। কি রিপ্রেজেন্টেশন অফ দ্য চার্জ ক্যারিয়ার, যে এখানে মধ্যে চার্জ ক্যারিয়ার হিসেবে কাদেরকে আমরা নিছি, স্কিয়ারদেরকে আমরা চার্জ ক্যারিয়ার হিসেবে নিছি নাকি। দেন আ কমপ্লিট সার্কিট ইজ নিডেড, যে আমাদের স্টার্টিং পজিশন থেকে ওরকম জার্নি শুরু করবে, ফার্স্টে উপরে তুলবে, যে ফার্স্টে জিপি দিবে তাদেরকে, এই যে এখানের মধ্যে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি অ্যাজ দ্য অ্যানালজি অফ ইলেকট্রিক্যাল এনার্জি, যে তাদেরকে প্রথমে যে লিফট করতেছে, তো লিফট করলে পরে তখন তাদের এনার্জি গেইন করতেছে। দেন এনার্জি দেওয়ার পর যে পাওয়ার সাপ্লাইয়ের ভিতর দিয়ে গেলে এনার্জিটা পাইলো চার্জ ক্যারিয়াররা, দেন তারা কি করবে, ডিফারেন্ট পাথ, এক একজন ডিফারেন্ট পাথ ফলো করবে, ডিফারেন্ট পাথ ফলো করে নামতেছে, মানে কি তখন the gravitational potential energy is being converted to other forms. So তাহলে the ski lift as a cell, এই যে এই লিফটটা যেটা দিয়ে এনার্জিটা দিতেছে। এরপরে the snow park obstacles as components using electrical energy, যে এখানের মধ্যে কতগুলো অবস্টেকল থাকে যেগুলোর অ্যারাউন্ডে মুভ করার জন্য কি করা লাগবে, the skiers have to use up some of their energy, যে তারা এনার্জি যে গেইন করছিল এই এনার্জিটা তারা এখন ডিফারেন্ট ওয়েতে ইউজ আপ করে দেন আবার আগের লোয়ার লেভেলে চলে আসবে, যে আগের জিপি যত ছিল ওই জিপির ভ্যালুতে চলে আসবে আর কি। এরপরে কি ডিফারিং স্পিডস বাই ডিফারেন্ট স্কিয়ার্স, যে এখানের মধ্যে আমাদের কি অবস্টেকল কম থাকলে বেশি স্পিডে মুভ করতে পারবে, তো তার মানে কি রেজিস্ট্যান্স কম থাকলে কারেন্ট বেশি হবে, আর অবস্টেকল যদি বেশি থাকে তো তাহলে কি রেজিস্ট্যান্স অনেক বেশি, তো তখন কারেন্ট কম হবে, এরকম ব্যাপার। এটা তারা অ্যানসারের মধ্যে কি বলছে আমরা একটু দেখি কোশ্চেন নাম্বার 4 এ। The student should include discussion of at least the following ideas in their evaluation of the strengths and weaknesses of the snow park model of electric circuit. কি কি জিনিস, রিপ্রেজেন্টেশন অফ চার্জ ক্যারিয়ার্স, কাদেরকে চার্জ ক্যারিয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতেছে, স্মল ইন্ডিভিজুয়াল ইউনিটস উইদিন লার্জ সিস্টেম ইজ গুড, ডিফারেন্ট টাইপস অফ স্নোবোর্ডার্স এন্ড স্কিয়ার, তাদেরকে আমরা চার্জ ক্যারিয়ার হিসেবে কনসিডার করতেছিলাম। গোয়িং ইন দ্য সেম ডিরেকশন ইজ লেস গুড, could be complex electrolysis but unusual, যে এখানের মধ্যে এটা আমাদের এটা লাগবে না, এখানের মধ্যে বেসিক্যালি বলছে কি যে চার্জ ক্যারিয়াররা তো এক একজন সেপারেট এন্টিটি, নরমালি ইলেকট্রনস আর সেপারেট ফ্রম ওয়ান অ্যানাদার, ওরকম স্কিয়ার্স আর অলসো সেপারেট ফ্রম ওয়ান অ্যানাদার। সো তাহলে এইখানে রিপ্রেজেন্টেশন ইজ ভেরি গুড, কিন্তু তারা সবাই ওরকম সেম ডিরেকশনে মুভ করতেছে, এই জিনিসটা একটু খারাপ, বিকজ ইলেকট্রন তো অ্যাকচুয়ালি নিজের যে এনার্জিটা থাকে ওইটা দিয়ে সে মুভ করতে চায়, পটেনশিয়াল ডিফারেন্স আসলে পরে তখন তারা লাইন আপ হয়। তো তাহলে এখানের মধ্যে স্ট্রেংথের ব্যাপারটা বলছে কি, স্ট্রেংথের ব্যাপারটা বলতেছে যে ইলেকট্রন গুলাকে আর চার্জ ক্যারিয়ারদেরকে ইন্ডিভিজুয়াল চার্জ ক্যারিয়ার হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য কাদেরকে ধরছি আমরা, স্কিয়ারদেরকে চার্জ ক্যারিয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। দেন আ কমপ্লিট সার্কিট ইজ নিডেড, তো এখানের মধ্যে কি the piste is rather open, যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি স্কিয়াররা আগের পজিশনে ফেরত আসা নিয়ে ওখানে বাউন্ড না বেসিক্যালি, বাট ইন দিস কেস the skiers will need to follow snow routes all the way and return to the ski lift every time, যে নরমালি আমাদের সার্কিটে তো ওয়্যার থাকে, তো এই ওয়্যার দিয়ে আমাদের ফিক্সড একটা পাথ থাকবে যে ঘুরে আবার এই আগের পজিশনে আসতেই হবে, কিন্তু সরি এটা তো বইয়ের মধ্যে, কিন্তু এই যে এখানের মধ্যে আমরা যদি ডায়াগ্রামটা একটু ক্লিন করে নেই, আচ্ছা তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে দেখো, যে স্কিয়াররা এই পাথ দিয়ে উপরে গেল, তারা এই দিক দিয়ে এরকম নিচে নামলো, এখন তারা কিন্তু নিচে অলরেডি নেমে গেছে, কিন্তু নিচে অলরেডি নেমে যাওয়ার পরেও কি করতে পারতেছে না, তারা নিচে অলরেডি নেমে যাওয়ার পরেও they are not being able to go back to the original position unless they do the work themselves, যে তারা নিজেরা আরো কি করতে হবে, আগের পজিশনে ফেরত যাওয়ার জন্য কাজ করতে হবে। নরমালি ভালো রিপ্রেজেন্টেশনটা কখন হইতো, ভালো রিপ্রেজেন্টেশনটা তখন হইতো যদি এই যে তারা উপরে গেছে, দেন উপরে যে ফেরত আসার শুধু যদি একটাই রাস্তা থাকতো, যে ফেরত আসে ডিরেক্টলি কি হবে, ডিরেক্টলি তারা অরিজিনাল যে পাওয়ার সেল
অর পাওয়ার সাপ্লাইয়ের কাছে ফেরত আসে, ওইটা করলে ভালো হইতো আরো। তো এটা নিয়ে একটা উইকনেসের কথা বলছে যে the piste is rather open but it is the case that skiers will need to follow snow routes all the way and return to the ski lift every time. Then gravitational potential as the analogy for electrical energy, এটা একটা ভালো রিপ্রেজেন্টেশন, বিকজ সেলের ভিতর দিয়ে যত এরকম যাচ্ছে তত কি হইতেছে, সেলের ভিতর দিয়ে যত যাচ্ছে তত তাদেরকে এনার্জি দেওয়া হয়। এই যে একটু আগে আমরা ইএমএফ এন্ড পিডির যে একটা ভিডিও দেখলাম, ওখানের মধ্যে কি দেখলা, যে চার্জ ক্যারিয়ার যখন নাকি সেলের ভিতর দিয়ে যাবে বা পাওয়ার সাপ্লাইয়ের ভিতর দিয়ে যাবে তখন কি হবে, তখন ওই পাওয়ার সাপ্লাইয়ের ভিতর থেকে তাদেরকে এনার্জি দেওয়া হবে যেন তারা সার্কিটটাকে কমপ্লিট করতে পারে। যে সার্কিটে যেসব অবস্টাকেল তারা ফেস করবে তাদেরকে যেন এনার্জি দিয়ে ফেরত আসার মতো এনাফ এনার্জি তারা পাওয়ার সাপ্লাইয়ের কাছ থেকে সাপ্লাই পায়। সো তাহলে দিস ইজ আ গুড রিপ্রেজেন্টেশন বিকজ ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড বোথ কজড বাই ফিল্ড পটেনশিয়াল, যে ইলেকট্রিক্যাল ফিল্ড একটা কাজ আর এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। দেন স্কি লিফটটাকে সেল হিসেবে রিপ্রেজেন্ট করা কি ভালো হয়েছে নাকি খারাপ, এটাও আরেকটা ভালো মডেলিং টেকনিক। কেন? good modeling of energy input from transfer because height lifted analogy to EMF is also good, যে যত উপরে তুলতেছে এনার্জি বাড়তেছে, দেন আবার উপরে নিয়ে যে সেলের ভিতর দিয়ে যাইতে সময় তখন জিপি বাড়লো ওর এনার্জি বাড়লো, দেন তাকে রিলিজ করে দিলে পরে তারা ওই এনার্জি ইউজ করে কি করবে, আগের পজিশনে ফেরত আসবে। দেন এখানের মধ্যে the snow park obstacle as components using electrical energy, এখানে অবস্টাকেল দিচ্ছে, এটা ভালো যে রেজিস্ট্যান্স হিসেবে তারা দেখাইতে চাইছে, কিন্তু এখানে আমাদের অনলি ট্রান্সফার অফ এনার্জি কি হবে, ইদার হিট এন্ড সাউন্ড এনার্জিতে কনভার্ট হবে, কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি তো শুধু হিট এন্ড সাউন্ডে কনভার্ট হয় না, ইলেকট্রিক্যাল এনার্জি লাইট এনার্জিতে কনভার্ট হইতে পারে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হইতে পারে, যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এক একটা ডিফারেন্ট পারপাসে আমরা ইউজ করি। সো তাহলে ডিফারেন্ট ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অন্য ফর্মে নিয়ে যাবে, অলওয়েজ যে হিট এন্ড সাউন্ডই হবে এমন কোনো কথা নাই। সো তাহলে এখানে একটা উইক একটা রিপ্রেজেন্টেশন বলা যায়, যে কি বলতেছে, সাম এনার্জি ট্রান্সফার টু কাইনেটিক অন অবস্টাকলস রাদার দেন only into heat and sound and other stores. So তাহলে এটা হলো একটা ব্যাপার। and finally differing speed by different skier likely to be a poor model as we assume electron drift velocity to be constant all around the circuit. এখানে drift velocity এর ব্যাপারটাকে এটা আমরা আসবো পরে, এটা এখন না, এটা আমরা ট্রান্সপোর্ট ইকুয়েশন নামের একটা জিনিস করব, ওখানের মধ্যে আসবো যে এটা কেন একটা উইক রিপ্রেজেন্টেশন হইছে। ওকে, and finally question number 5, write a suggestion for a different model of electrical circuit explaining what electrical aspect is represented by the various section of your model. তো এখন এখানের মধ্যে একটা ডিফারেন্ট তোমাকে কি করতে বলছে, ইলেকট্রিক্যাল সার্কিটের মডেল or আইডিয়া তোমাকে দিতে বলছে। সো তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস এটা মনে রাখবা যে এটা তো কারেন্টের ডেফিনেশন বলতে সময় তোমাদের লেকচার ভিডিওর মধ্যেও বলছিলাম যে ওয়াটার ফ্লো আর ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো, ঠিক আছে, ওয়াটার ফ্লো এন্ড ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো এই জিনিসগুলা কি আমাদের বলতে গেলে অলমোস্ট সিমিলার। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা যদি ওয়াটার ফ্লোকে কি করি, সার্কিট হিসেবে এরকম রিপ্রেজেন্ট করি, তো তাইলে পরে এখানে আমাদের সুন্দর একটা মডেল হিসেবে শো করা যাবে। যে কেমন ব্যাপার শো করা যাবে, যে আমরা এরকম একটা পাম্প নিব, সরি we can take something like this, যে আমরা একটা পাম্প নিলাম, পাম্প দিয়ে ফার্স্টে পানিকে কি করব, এনার্জি দিব, যে পানিকে এরকম উপরে তুলবো, দেন এরকম ডিফারেন্ট পাথ দিয়ে পানি এরকম যাবে, দেন ইভেন্চুয়ালি আবার কি করবে, পাওয়ার সাপ্লাইয়ের এখানে ফেরত আসবে। ঠিক আছে, যে আমরা পাম্প দিয়ে প্রথমে পানিকে এরকম উপরে পাঠাইলাম, কোন একটা উপরে একটা ট্যাঙ্কের মধ্যে যাবে, দেন ওখানে থেকে ডিফারেন্ট পাথ ফলো করে আর ডিফারেন্ট অবস্টাকেলের ভিতর দিয়ে যে কি করবে, এগুলা আবার আগের পাম্পের কাছে ফেরত আসবে, যে নিচে নামলে পরে জিপি আবার 0 হয়ে যাবে, দেন আবার তাদেরকে উপরে লিফট করা হবে। ওকে, এরকম টাইপের কোন একটা মডেল তোমরা সাজেস্ট করতে পারো। এখানে বেসিক্যালি এটা তারা
স্পেসিফিক কোন অ্যানসার দেয় না, বলছে স্টুডেন্টের নিজের অ্যানসার যা দেয় ওইটাই, ঠিক আছে, স্টুডেন্টের ওন অ্যানসার। কিন্তু ব্যাপারটা মনে রাখবা, তুমি যে স্টুডেন্ট বুকের দেওয়া মডেলটাকে ক্রিটিসাইজ করলা, ওরকম তোমার দেওয়া মডেলটাকেও তো মানুষজন এরকম ক্রিটিসাইজ করবে যে এইটা এখানে রিপ্রেজেন্টেশন ঠিক হয় নাই, এটা এমনি করে রিপ্রেজেন্ট করলে ভালো হইতো, ঠিক আছে। তো তাহলে ওরকম ওয়েতে তোমার এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে কি, যে তুমি যে মডেল, তুমি আরেকজনের মডেল নিয়ে যেরকম ক্রিটিসাইজ করতে পারো, তোমার মডেল নিয়ে যেন অন্যজন সেম ক্রিটিসাইজম রেজ করতে না পারে, যে এটাতে রিপ্রেজেন্টেশন ভালো হয় নাই, এমন হয়েছে অমন হয়েছে, এইসব যেন বলতে না পারে। ওই ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে যখন তুমি নিজের থেকে কোন একটা মডেল সাজেস্ট করবা, বুঝতে পারছো? তো তাহলে এইগুলা ছিল আমাদের চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, যেগুলা লাস্ট ক্লাসে আমরা সলিউশন করতে পারি নাই। তো এখন তোমাদের মেইন যে একটা হোমওয়ার্ক থাকবে, এই কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক এর এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি থাকবে তোমাদের হোমওয়ার্ক। এটা আমরা সানডেতে সলভ করব, ওকে। কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর এটা থাকবে হোমওয়ার্ক, এটা সানডেতে সলভ করব। এন্ড উই উইল স্টার্ট রেজিস্টিভিটি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক ভালো মতো বোঝা লাগবে, এটা আমরা সানডেতে স্টার্ট করব টপিকটা, ওকে। এন্ড কালকে 3টা থেকে 5টা বুকলেট সলভিং ক্লাস, ফার্স্ট 100 পেজেস, এমসিকিউ টোটাল 178 পেজেস। সো তাহলে ফার্স্ট 100 পেজেস থাকবে তোমাদের হোমওয়ার্ক, ওকে। যারা যারা বুকলেট কালেক্ট করো নাই, তোমরা এই উইকে ক্লাস করতে পারবা না, তো নেক্সট উইক ক্লাস করতে সময় তখন তোমাদের বাকি পেজের এমসিকিউ গুলাও কভার করে ফেলতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা ক্লাসটা আজকে এখন এখানে শেষ করব। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে পরে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।